ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ধর্মের নামে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মা বোনদের বিভ্রান্ত করার অভিযোগ তারেক রহমানের। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকারের ঘোষণা জামায়াত আমিরের। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। প্রচারের শেষ সময় দেশ জুড়ে সভা সমাবেশ ও গণসংযোগ তুঙ্গে। জাতির উদ্দেশ্যে নাহিদের ভাষণ। ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী পরিবেশকে ইসি সন্তোষজনক বললেও আগের চেয়ে বেশি সহিংসতার আশঙ্কা বিশ্লেষকদের। শক্ত অবস্থানের তাগিদ। নির্বাচন সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত ঘোষণা। আন্দোলনে জড়িত থাকায় 14 কর্মচারীর সাময়িক বরখাস্ত। পোস্টারের ব্যবহার না থাকলেও নির্বাচনী প্রচারণায় বড় পরিবর্তন। বেড়েছে ব্যানার, পোস্টার, লিফলেটের চাহিদা। ছাপাখানায় কর্মচারীদের বাড়তি চাপ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। জনগণের জন্য বাসযোগ্য দেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য। সরকার গঠন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এদিকে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে তারা। এছাড়া মা বোনদের নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত সাব্বির রোজের প্রতিবেদনে। সারা দেশে নির্বাচনের প্রচার শেষ করে এবার রাজধানীমুখী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজধানীর 7টি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। বিকেলে নিজ আসন ঢাকা 17 ইসিবি চত্বরে পথসভার মধ্যে দিয়ে দিনের প্রচারণা শুরু করেন তারেক রহমান। ইশতেহার অনুযায়ী রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আসন ভিত্তিক বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এরপর ঢাকা 16 আসনে মিরপুরের পল্লবীতে জনসভায় অংশ নেন তারেক রহমান। বলেন, সরকার গঠন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধী হবে বিএনপির অগ্রাধিকার। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের তারেক রহমান তৃতীয় জনসভাটি করেন ঢাকা 15 আসনে মিরপুরের সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই 12 তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। সন্ধ্যায় ঢাকা 14 আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচনে নকল সিল বানানোর পাশাপাশি একটি গোষ্ঠী ধর্মের নামে নানা ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়,
তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। এছাড়া এদিন বিএনপি চেয়ারম্যান ঢাকা 13, ঢাকা 12 ও ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন। ঢাকা মহানগরের 15টি সংসদীয় আসন দেশের সকল রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ সময়ে বিএনপি চেয়ারম্যানের এই জনসংযোগ পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ, এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। সাব্বির রোজ, এখন, ঢাকা। ক্ষমতায় গেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। ঢাকা 15 নিজ আসনে গণসংযোগে কথা বললেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়েও একটি দল ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। বাড্ডায় 11 দলীয় ঐক্যের জনসভায় বলেন, এখন যারা বিভিন্ন কার্ড নিয়ে আসছে সবই ভুয়া। 12 ফেব্রুয়ারি এসব কার্ডকে লাল কার্ড দেখাবে জনগণ। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। 16 দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভার পর এবার ঢাকার প্রচারণায় জোটের শীর্ষ নেতা নিজ আসনেও প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির। ঢাকা 15 আসনে ডক্টর শফিকুর রহমান গণসংযোগ চালান। এলাকা ঘুরে ঘুরে শিশু থেকে নারী সবার কাছে চাইলেন দাঁড়িপাল্লায় ভোট। একই সাথে হ্যাঁ ভোটের প্রচারণা চালান তিনি। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে ফেসিবাদী কায়দার সরকার ব্যবস্থার বিলোপ ঘটিয়ে ঐক্যবদ্ধ সরকার গড়ে তুলবে জামায়াত। প্রত্যাশা ব্যক্ত করেন ঐক্যবদ্ধ সরকার গঠনেরও। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। এই সরকার জনগণের মালিক হবে না। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় সারা দেশে যেমন সাড়া পেয়েছেন জামায়াত আমির, নিজ আসনের প্রচারণায়ও হয়নি তার ব্যতিক্রম। নারী ও যুবকদের নিয়ে যে বার্তা ছিল সেটিও ছিল আজ অভিন্ন। একই সঙ্গে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন ভোটারদের, আজও সেই স্বপ্নই দেখিয়েছেন মিরপুর ও কাফরুল এলাকার ভোটারদের। এর আগে সকাল 9টা থেকে খণ্ড খণ্ড মিছিল, প্লেকার্ড ও শাপলাকলি প্রতীক নিয়ে বাড্ডায় হাজির হতে থাকেন 11 দলীয় ঐক্যের কর্মী সমর্থকরা। এদিন নির্বাচনী জনসভার শুরুতেই বক্তব্য রাখেন জোটের নেতারা। 11টি রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। আসসালামু আলাইকুম। জনসভায় ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম তুলে ধরেন এই আসনের বিভিন্ন সমস্যা। বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিতে জোর দেওয়া হবে। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণখেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। বিরামহীনভাবে দেশ জুড়ে প্রচারণায় ছুটে চলা জামায়াত আমির বলেন, দুর্নীতি বন্ধের কথা বলেও একটি দল ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণখেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও আসবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। নারীদের নিরাপত্তা সহ জামায়াত জোট ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানও বাড়ানোর প্রতিশ্রুতি দেন ডক্টর শফিকুর রহমান। 12 তারিখ ইনশাআল্লাহ। রাজু আহমেদ, এখন, ঢাকা।
গণ অভ্যুত্থানের পর একটি দল রাষ্ট্রকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্নীতি ও নির্যাতনের মাধ্যমে ব্যাপক অর্থ লোপাট করেছে। রোববার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দলটি ক্ষমতায় গেলে দেশকে ছিন্নভিন্ন করে ফেলবে। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহুমাত্রিক পরিকল্পনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করবে বলে জানিয়েছে দলের আমির সৈয়দ রেজাউল করিম। নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণাও দেন তিনি। শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। নৈতিক, আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে ইনশাআল্লাহ। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমজমাট রাজনৈতিক মাঠ। প্রচারের শেষ সময় রাজধানীতে দিন-রাত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নগরীর নানা সমস্যা সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি আর আশ্বাস। বিস্তারিত প্রতিবেদনে। শেষ সপ্তাহে রাজধানীতে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, ইশতেহার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। উৎসবের আমেজে চলছে শেষ সময়ের প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, তাদের প্রত্যাশার কথা শুনেছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাস। ঢাকা 11 আসনে নির্বাচনী গণসংযোগ চালান মির্জা আব্বাস। প্রচারে নির্বাচনে কারচুপির মাধ্যমে ফল পরিবর্তনের শঙ্কা প্রকাশ করেন তিনি। একই আসনে প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, বেশিরভাগ আসনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে বিএনপি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমানের সব গডফাদারদের দিয়েছে। ঢাকা 4 আসনে প্রচার চালান জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। বলেন, তার দলই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ঢাকা 9 আসনের প্রচারে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, দিন বদলে যারা কাজ করবে তাদেরই দেশের নেতৃত্বে আনবেন ভোটাররা। আমরা যারা এই প্রার্থী হয়েছে, আমরা সবাই সেবা দিতে এসেছি, আমরা সবাই দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনো অসুস্থ রাজনীতি অংশ না। আমাদের বোনেরা, মায়েরা দাঁড়িপাল্লা প্রতীকে বা 11 দলকে তারা বেশি সংখ্যক ভোট আমরা পাবো ইনশাল্লাহ। তবে ভোটাররা বলছেন, এবারে নির্বাচনে দল বা প্রতীক নয়, যোগ্যতা দেখেই ভোট দেবেন তারা। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা 18 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। মান্না জানান, একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা 18 কিং এবং বগুড়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থাকলেও ঢাকা 18 বিশাল নির্বাচনী এলাকা, যেখানে নির্বাচনী ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এতে ঢাকা 18 আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে এমন সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। ঢাকা 18 আসন থেকে সরে দাঁড়ানোয় কেবল বগুড়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মাহমুদুর রহমান মান্না। এদিকে শেষ মুহূর্তে এসে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সমান তালে প্রচার চালাচ্ছেন নারী প্রার্থীরাও। নিজ মার্কায় ভোট চেয়ে এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার বাস্তবায়নে সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শামীমা শাম্মী। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট টানতে মরিয়া বিভিন্ন আসনের নারী প্রার্থীরা। রোববার বিকেলে সিলেট ২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে সমাবেশ করেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের চ্যালেঞ্জটাই মূলত আমাদেরকে ভোটারদেরকে সেন্টারে নিয়ে আসার, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজ করছি। এদিন সকাল থেকেই বরিশাল ৫ আসনের বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী চরকাওয়া এবং সিটি মার্কেট এলাকায় গণসংযোগ করেন। এ সময় নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকা সহ নানা অভিযোগ করেন তিনি। এই যে একটা ভয় সন্ত্রাসের এক ধরনের যে পরিবেশ, এইটা যে প্রশাসন কোনোভাবেই ট্যাকল করতে পারলো না বা করতে চাইলো না, এইটা আসলে গণতন্ত্রের পথে উত্তরণের ক্ষেত্রে একটা বড় বাধা হবে বলে আমরা মনে করি। নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশ করেন নাটোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। লালপুর বাগাতিপাড়া উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই নারী প্রার্থী। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হয়ে এই লালপুর বাগাতিপাড়াতে ঘরে ঘরে মানব সম্পদের উন্নয়ন করে তারপর এই লালপুর বাগাতিপাড়াতে ফারজানা শারমিন পুতুলের উন্নয়ন সাধন হবে ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁওয়ের গলিমবাবুর হাটে নির্বাচনী সভায় কথা বলেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সংস্কার বাস্তবায়নে সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৫ আসনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে গণসংযোগে এই অভিযোগ করেন তিনি। নারী কর্মীদের উপরে হামলা হইতেছে, বাধা দিতেছে, হুমকি দিতেছে, আমাদের ভোট রিগিং করবে তার প্রস্তুতি নিচ্ছে, এইসব নানান কথা আমরা শুনছি। মিথ্যা প্রচার হচ্ছে। ইলেকশন কমিশন, সরকার প্রধান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি সিরিয়াস হয় এখন থেকে, আমরা এখনো হোপফুল যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। এছাড়া চট্টগ্রাম ৯ আসনের চন্দনপুরা বাকলিয়ায় পথসভা, মিছিল ও গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। আশ্বাস দেন জলাবদ্ধতা, যানজট ও মশা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়ার। শামিমা শাম্মী, এখন। বিগত কয়েক নির্বাচনের দিনের তুলনায় এবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনা বাড়তে পারে, এমনটাই শঙ্কা নির্বাচন বিশ্লেষকদের। এসব ঘটনা রোধে ইসির শক্ত অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার তাগিদ তাদের। অন্যদিকে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক দাবি করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় বিবেচনায় আইন শৃঙ্খলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। ভোটের ট্রেনের গন্তব্য শেষ স্টেশনের খুব কাছেই। প্রস্তুত রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্বাচন কমিশন, সব পক্ষই। ২৪-এর গণঅভ্যুত্থানের পর হতে যাওয়া এই নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন বলা হলেও সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনায় শঙ্কায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। ভোটের প্রচারণায় হামলা শিকার নারী, বৃদ্ধ অনেকেই। এতে বিগত ১ মাসে ৪৩৯টি আচরণবিধি ভঙ্গে ৩১ লাখের বেশি জরিমানা করা হলেও এসব যেন থামছেই না। বিগত ৩ নির্বাচনে এমন সহিংসতার ঘটনায় প্রায় অর্ধশতের বেশি প্রাণহানি ঘটে, আহতের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। এসব নির্বাচনে তুলনামূলকভাবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে পিছুটান থাকলেও এবারের নির্বাচনী লড়াইয়ে মাত্রা বেড়েছে কয়েক গুণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত কয়েক নির্বাচনের দিনের তুলনায় এবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনা বাড়তে পারে। এসব ঘটনা রোধে ইসি শক্ত অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার বিকল্প নেই। নির্বাচনের দিনের ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি থাকা খুব জরুরি বলে মনে করি। কারণ ওই দিন বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং নির্বাচনী ফলাফল কাউন্টিংয়ের দিনগুলোতে জিততে হবে, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়া ছাড়া বিকল্প নেই। জনগণের রায়কে মেনে নেওয়ার সংস্কৃতির যে ঘাটতি ইত্যাদির কারণে কিন্তু মানে জয়ের নির্বাচন করা হয় শুধুমাত্র জয়ের জন্য, গণরায়ের জন্য ঠিক না। এখন টেলিভিশনের সাথে একান্ত আলাপে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। অতীতের নির্বাচনের আগ মুহূর্তগুলোতে কি পরিস্থিতি ছিল বা এখন কি আছে, সব কিছু মিলে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে
পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক হিসাবেই বিবেচিত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় বিবেচনায় আইন শৃঙ্খলায় গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে এই কমিশনার বলছেন, ভোট কেন্দ্রে এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি হতে যাচ্ছে। এখন ঝুঁকিপূর্ণ কেন্দ্র এটি আবার কি বলে যে নির্বাচনের দিন সেটা আবার ঝুঁকিপূর্ণ থাকে না। দেখা গেছে যে যেই সেন্টারটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি, মানুষের মধ্যেও সেই বিষয়টা প্রভাব বিস্তার করে বলতে মানুষও আশ্বস্ত হয় যে এটাকে আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি গুরুত্ব দিয়েছে, সুতরাং এটা নিরাপদ। সেখানে দেখা যাবে যে ভোটারের টার্ন আউট বেশি হবে। আচরণবিধির বিষয়ে ইসি শক্ত অবস্থান সহ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচন বানচাল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করা। মিয়া আমিরুল, এখন সেই দিক ঢাকা। থেকে ঝুঁকি নারী বিদ্বেষী প্রচারণা চালানো ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে শেকল ভাঙার পদযাত্রা ব্যানারে মশাল মিছিল করেছেন নারী অধিকার কর্মীরা। এ সময় তারা স্মরণ করিয়ে দেন নারীদের অনেক অধিকার এখনো অর্জিত হয়নি। রোববার মধ্যরাতে শাহবাগ থেকে শুরু হওয়া এই মিছিল রাতে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় লিখিত বক্তব্যে অধিকার কর্মী মার্জিয়া প্রভা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও ভোটের মাঠে অনেকের বক্তব্যে তার প্রতিফলন নেই। নারী বিদ্বেষী দলকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার না থাকায় প্রচারের ধরনে এসেছে বড় পরিবর্তন। পোস্টারের বিকল্প হিসেবে লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, কাপড়ের ব্যানার, ফেস্টুনের চাহিদা বেড়েছে। এতে ছাপাখানায় দেখা দিয়েছে বাড়তি চাপ। সজীব আহমেদের ছবিতে বিস্তারিত মারুফ হাসানের প্রতিবেদন। রাজশাহীর ৬টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন প্রার্থী। লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, কাপড়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রচার চালাচ্ছেন তারা। এতে ডিজিটাল ছাপাখানায় কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। কিছুদিন কাজকাম কম ছিল, তার সাথে এখন ভোটের কাজকাম দিয়ে বাড়ছে। তাদের ধরেন অনেক চাহিদা, তো ওভাবে আমরা করছি কাজ। এমন হয়ে যাচ্ছে যে অনেক সময় আমাদেরকে দিতে পারছি না। মানে এতটাই পরিমাণ অর্ডার হয়েছে যে আসার চেয়েও অনেক বেশিটা এটা প্রোভাইড করা ছোট আপ হচ্ছে। আমাদের এখানে আমাদের যারা ওয়ার্কার আছে, মেশিনম্যান, প্রোডাকশন কন্টিনিউ চলছে, কিন্তু আমরা সার্ভিস দিতে হিমশিম খাচ্ছি। দিনরাত 24 ঘন্টা আমাদের কাজ চলছেই। পরিবেশের কথা বিবেচনায় এবছর কাগজের পোস্টারের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে কাপড়ের তৈরি ব্যানার। তবে কাগজ ও কালির দাম বেশি থাকায় প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না বলে অভিযোগ ছাপাখানা সংশ্লিষ্টদের। কাগজের দাম, কালির দাম যেহেতু বেড়েছে, সেই যে প্রেস চালানো আসলে বিপজ্জনক ব্যাপার। ওভার টাইম সেমন কাজ করি, এখন ওভার টাইম নাই। ভোটের সময় ওভার টাইম কাজ করা হয়। আমি প্রেসে মনে হয় যে 500-1000 কপি সাবসিডি, তার সঙ্গে অন্যবার আমি 20-25 লাখ করতেছি। এই দিক দিয়ে মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানে এবার মনে হয় এই অন্তত নির্বাচনে একদম পুরা ধস। নির্বাচন কমিশন ভালো একটি সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণ করেছেন। এটির মাধ্যমে প্রার্থীদের যেমন খরচ কম হবে, তেমনি প্রচারক আর মনে হয় লিফলেটের মাধ্যমে প্রচার করলে আরও বেশি ভালো হবে। পোস্টারবিহীন নির্বাচন পরিবেশ সুরক্ষার দিক থেকে ইতিবাচক পদক্ষেপ। এর ফলে প্রার্থীদের খরচ কমার পাশাপাশি প্রচারণা ভালো হচ্ছে বলছেন নির্বাচন সংশ্লিষ্টরা। মারুফ হাসান, এখন, রাজশাহী। সরবরাহ বেশি থাকায় মাগুরায় স্বাভাবিক রয়েছে বেশিরভাগ সবজির দাম। এ নিয়ে আরও জানাতে জেলার একতা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে কাঁচা বাজার, মাগুরা একতা কাঁচা বাজার। এখানে কিন্তু ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এই বাজারটি থেকে মাগুরা জেলা সদর সহ 4টি উপজেলা ও পার্শ্ববর্তী জেলাগুলো কিন্তু এই সবজি যায়। তো আমরা ভোর থেকেই দেখতে পাচ্ছি যে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি এসেছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি বা আলু, উচ্ছে, লাউ, মিষ্টি কুমড়া, ওলকপি সহ বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তো শীতের সকাল বলে একটু পরে বাজারটিতে কিন্তু আরো পরিপূর্ণ হবে। তো আমরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে বর্তমান শীতের যে সবজি
বাজারে পর্যাপ্ত আসায় কিন্তু দাম বেশ কিছুটা কমেছে। আমরা যদি দামের কথা বলি, গত সপ্তাহে যে ফুলকপি ছিল 30 থেকে 35 টাকা, আজ কিন্তু সেটা কমে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা। এছাড়া ওলকপি বিক্রি হচ্ছে কিন্তু 15 টাকা করে। তবে উচ্ছের দাম কিন্তু একটু বেশি রয়েছে। উচ্ছে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি প্রতি। তো সবকিছু মিলিয়ে বাজারে বেশিরভাগ সবজির দামই কিন্তু বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো এ বিষয়ে ক্রেতারা যেটা জানিয়েছে যে বর্তমান সবজির দাম কম থাকায় তারা কিন্তু কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করছে এবং বাজারে শীতের সবজি, ভ্যারাইটির সবজি কিন্তু বাজারে উঠে এসেছে। তো আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে বর্তমান শীতের প্রায় শেষের পথে, এখন বাজারে পর্যাপ্ত সবজি এসেছে এবং আর কয়েকদিন পরেই কিন্তু সবজি কিছুটা কিন্তু কমতে শুরু করবে এবং সরবরাহ কম তে শুরু করলে কিন্তু দামটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। তো সবকিছু মিলিয়ে যে মাগুরায় পর্যাপ্ত সবজি এসেছে এবং শীতের সবজি এসেছে এবং দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রয়েছে এবং এই কম দামে সবজি কিনতে পেরে ক্রেতারা খুশি রয়েছে। তো এই ছিল মাগুরা কাঁচা বাজার থেকে সবজির সর্বশেষ। জুথিকা। মাগুরা থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন বিশ্বজিৎ বাপি। নওগাঁ জেলা খাদ্য উৎপাদনে এগিয়ে থাকলেও গবেষণা প্রতিষ্ঠান বা আধুনিক যন্ত্রপাতির অভাবে এখনো অনেকটাই পিছিয়ে আছে এ জেলার শ্রমিকেরা। উপযুক্ত যান্ত্রিক প্রযুক্তি না থাকায় কৃষি উৎপাদনে যা আয় হয় তার চেয়ে খরচ হয় বেশি। এ কারণে কৃষিতে উৎসাহ হারিয়ে ফেলছেন শ্রমিকরা, ফলে দেখা দিচ্ছে শ্রম সংকট। আগামী সরকার কৃষি খাতে গুরুত্ব দেবে এমন প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। আব্বাস আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁ জেলায় বছরে প্রায় 11 লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়। জেলার চাহিদা মিটিয়েও প্রায় 6 লাখ টন উদ্বৃত্ত খাদ্য সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। তবে উৎপাদনশীলতা বাড়াতে যান্ত্রিকীকরণে পিছিয়ে থাকায় বাড়ছে উৎপাদন ব্যয়। এতে ন্যায্য মূল্য না পাওয়ায় দেখা দিচ্ছে শ্রমিকের সংকট। নওগাঁর মহদেবপুর উপজেলার কৃষক মিজানুর রহমান 10 বিঘা জমিতে করেছেন চাষাবাদ। কৃষিতে নানা সমস্যার মুখোমুখি হয়ে বাকি জমি ইজারা দিতে হয়েছে তাকে। আগামী সরকারের কাছে কৃষকদের সমস্যার দিকে বিশেষ নজরের প্রত্যাশা তার। সকাল 9টার সময় কামতে আসে, বিকেল 5টার সময় চলে যায়। এইসব শ্রমিকদের আর আমার একার পক্ষে এতগুলা জমি আবাদ করা সম্ভব নয়। একই গ্রামের দরিদ্র কৃষক সুকুমার তার 1 বিঘা জমির 10 কাঠায় বন্ধক রেখেছেন ছেলের চিকিৎসার খরচ চালাতে। এখন বাকি জমি আবাদের পাশাপাশি করছেন দিনমজুরি। বর্গাও নিয়ে পারি না, ওই টাকা পয়সার ব্যাপার বেশি, এই জন্য জমির দাম হার বেশি, এই জন্য জলের দাম বেশি। ধানের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। আমরা নারীরা মজুরি কম পাই। আগামীতে যে সরকারি আসুক, উন্নত বীজ বা কৃষির আধুনিকায়ন করতে যা প্রয়োজন এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। এদিকে কৃষি আধুনিকীকরণ ও যন্ত্রাংশের দাম কমানো সহ উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষককে যদি আসলে যান্ত্রিকীকরণ নিয়ে আসা যায় তাহলে কৃষি অনেক দূর এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো বিশেষ করে চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার এবং ধান কর্তনের জন্য কম্বাইন হারভেস্টারের ব্যবহার জনপ্রিয় করতে হবে এবং করা দরকার। এর প্রেক্ষিতে কৃষিকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় প্রার্থীরা। আব্বাস আলী, এখন নওগাঁ। নির্বাচন সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে আন্দোলনে জড়িত থাকায় 14 কর্মচারী সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এর আগে রোববার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সতর্ক করেছিলেন, বন্দর সচল করতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর নিউমেরিং কন্টেইনার টার্মিনাল বিদেশের হাতে না দেওয়া সহ 4 দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। 465-র মধ্যে 316টিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভূমিধস
বিজয় পেল জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র 23 বছর বয়সে জাপানের রাজনীতিতে প্রবেশ করেন তাকাইচি, যাকে বলা হয় জাপানের আয়রন লেডি। তাইওয়ান ইস্যুতে শক্ত অবস্থানের জন্য তাকে উপাধি দেয়া হয় চীনা বাজপাখি। রাজনৈতিক পরিবারের বাইরে থেকেও দেশটির ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন 64 বছর বয়সী তাকাইচি। অনেকটা দুর্বল অবস্থান থেকেই দেশকে পরিচালনা করতে হবে তাকে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ছিলেন টিভি উপস্থাপিকা এবং হেভি মেটাল ব্যান্ডের ড্রামার। সময়ের পরিক্রমায় রাজনীতিতে পথ চলা। 1961 সালে জাপানের ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ নারা অঞ্চলে জন্ম নেয়া তাকাইচির বেড়ে ওঠা রাজনৈতিক জগতের বাইরে। ব্যবসায় প্রশাসনে স্নাতক করেছেন কোবে বিশ্ববিদ্যালয় থেকে। বাবা ছিলেন চাকরিজীবী, মা পুলিশ কর্মকর্তা। মাত্র 23 বছর বয়সে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে জাপানের রাজনীতিতে প্রবেশ করেন সানায়ে তাকাইচি। 1992 সালে প্রথম সংসদীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে লক্ষ্যে অটল থাকেন তিনি। এরপর থেকে 10 বার এমপি নির্বাচিত হয়েছেন, হেরেছেন মাত্র একবার। অর্থনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য, শিল্প ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। গেল বছর শিগিউরে ইশিবার পদত্যাগের পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সানায়ে তাকাইচি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শিষ্য হিসেবেই বেশি পরিচিত তিনি। মূলত উচ্চ ব্যয় ও ঋণ নিয়ে শিনজো অ্যাবের অর্থনৈতিক নীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন তিনি। রক্ষণশীল মনোভাবের জন্য তাকাইচিকে বলা হয় জাপানের আয়রন লেডি। তিনি প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের একনিষ্ঠ ভক্ত ছিলেন। সমকামী বিবাহের বিরুদ্ধে সোচ্চার এবং অভিবাসন নীতিতে বেশ কঠোর। নারীর ক্ষমতায়নে তার লড়াই দীর্ঘদিনের। তাইওয়ান প্রণালীতে শক্তিশালী সামরিক বাহিনীর প্রতি তার সমর্থন ছিল চোখে পড়ার মতো। এলডিপির সদস্য হিসেবে বেশ কয়েকবার তাইওয়ান সফরেও করেছেন তিনি, যা চীনের জন্য ছিল উদ্বেগের। এ কারণে জাপানে তাকে দেয়া হয় চীনা বাজপাখি উপাধি। বিশ্লেষকদের মতে তাকাইচির জয়ে ডানপন্থীর পরিবর্তে রক্ষণশীল শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাবে জাপান। বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে তাকাইচিকে। জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাব এবং চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারেও তাকাইচিকে বেগ পেতে হবে বলে মনে করছেন অনেকেই। তানভীর জনি, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস। আল জাজিরা ফোরামের এক বক্তব্যে এ কথা জানান সংগঠনটির শীর্ষ নেতা খালেদ মেশাল। তার মতে নিরস্ত্র জনগণকে সহজেই শিকারে পরিণত করবে ইসরায়েল, তাই গাজায় অনুকূল পরিবেশ তৈরি আগে প্রয়োজন। এদিকে আরব লীগ প্রধান জানান ফিলিস্তিনের রাষ্ট্র কেবল ফিলিস্তিনিদের দ্বারাই শাসিত হতে হবে। তানভীর জনির আরও একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2025 সালের 10 অক্টোবর গাজায় কার্যকর হয় প্রথম ধাপের যুদ্ধবিরতি। তবে তা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। গেল 4 মাসে ইসরায়েল 1543 বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। এতে 5.5 শতাধিক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে 1,500-এর বেশি। এমন অবস্থায় গাজা যুদ্ধ অবসানে গেল জানুয়ারিতে শুরু হয় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে সবাই। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির অন্যতম শর্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করা। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে গাজায় অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অস্ত্রত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না তারা। দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামে হামাসের শীর্ষ নেতা খালেদ মেশাল জানান, গাজায় যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন অস্ত্রত্যাগ করবে না হামাস। أو محاولة تشكيل حالة دولية معادلة دولية خاصة في ظل رئاسة ترامب في الولايات المتحدة.
এ সময় তিনি আরও বলেন, বিশ্বের 159টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, তবে এই পদক্ষেপ যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষামূলক নীতি ত্যাগ করে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে হবে। এদিকে আরব লীগের মহাসচিব গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে, ফিলিস্তিনি রাষ্ট্র কেবল ফিলিস্তিনিদের দ্বারাই শাসিত হতে হবে। Aiming at the establishment of a Palestinian state ruled by the Palestinians themselves. 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 72,000 ছাড়িয়েছে। অনাহারে এবং চিকিৎসার অভাবে প্রতিদিনই মারা যাচ্ছে গাজার নারী ও শিশু। তানভীর জনি, এখন বিশ্ব। মাঠের খেলা বনাম পর্দার নেপথ্যের গুঞ্জন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু। সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপের সমাপনী অনুষ্ঠানে এসে সাম্প্রতিক নানা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ভাইরাল হওয়া ছবি থেকে শুরু করে আইসিসির সাথে টানাপোড়েন কিংবা ঘরোয়া ক্রিকেটের নাজুক অবস্থার সব বিষয়ই দিয়েছেন স্পষ্ট ব্যাখ্যা। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ ও দুই পরিচালক পাইলট ও নাজমুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল তুলেছে। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন ফারুক আহমেদ। তার দাবি, ছবিটিতে এআই এর কারসাজি থাকতে পারে। বিসিবি সহসভাপতির দাবি, সেখানে কোনো বিতর্ক নয়, বরং রংপুর ক্রিকেট একাডেমির বিষয়ে আলোচনা চলছিল। প্রশ্ন তুলেছেন নেপথ্যের প্রেক্ষাপট না জেনে মন গড়া গল্প লেখা নিয়েও। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটা যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই। আমার মনে হয় আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট, আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে এটা খুব ভালো সাংবাদিকতা এরকম না করলে ভালো হয়। বিসিবির অফিসিয়াল নয়, বরং ব্যক্তিগত ইমেইল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ নোটিশ পাঠানোর বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করলেও বিষয়টিকে প্রোটোকলের বিচ্যুতি হিসেবে দেখছেন তিনি। তবে যুক্তিও তুলে ধরেছেন। অন্যদিকে আইসিসির সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে বিসিবির অনড় অবস্থানের কথা আবারও জানালেন তিনি। বোর্ড থেকে করলে ভালো হয়, বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে। জানেন যে বোর্ডের সবকিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিউরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, ওইটা আমরা পাইনি। সবশেষে ঘরোয়া ক্রিকেট ও থার্ড ডিভিশন নিয়ে ফারুক আহমেদের বার্তা ছিল বেশ কড়া। তার মতে, মাঠের খেলা বন্ধ থাকলে দিন শেষে ক্ষতি হবে ক্রিকেটেরই। প্রতিবাদ চলুক, তবে ক্রিকেটকে মাঠে রেখেই। আর সময় চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই চালু হবে থার্ড ডিভিশন। ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। রেসপেক্টিভ বা যেই ক্লাবে যারা খেলে ওই ক্লাবে গিয়ে ক্লাব অফিসের সাথে কথা বলে যাতে মাঠে খেলাটা হয়। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন। এখন দেখার বিষয় বিসিবির শীর্ষ কর্মকর্তার এমন সাহসী ও স্পষ্ট অবস্থান মাঠের বাইরের ঘোলা জল কতটা পরিষ্কার করতে পারে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় রং হারিয়েছে এবারের আসর, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। শুধু তাই নয়, বাংলাদেশ থাকলে ম্যাচগুলোতে গ্যালারি ভর্তি দর্শক থাকতো বলে মনে করছেন তিনি। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি থেকে শুরু করে দেশের ক্রিকেট প্রেমীরা বিশ্বকাপ দেখার আগ্রহ হারিয়েছে বলে তার মত। রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টি-20 বিশ্বকাপে এরই মাঝে বেশ কিছু ম্যাচ হয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে বিশ্বকাপের খেলা নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। শুধু ক্রিকেট প্রেমী নন, এবারের আসর নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝেও। জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত মনে করেন, যেখানে বাংলাদেশ নেই সেই আসর নিয়ে কোনো আগ্রহ থাকার কথাও নয়। বাংলাদেশ খেলতে পারছে না, এরপর আর কিছু দেখার নেই তো। বাংলাদেশ থাকলে না ফলো করবো, মানে একটু স্ট্রেট কাট কথা বলবেন যে বাংলাদেশ নাই, আসলে কোনো ইন্টারেস্ট নেই ওয়ার্ল্ড কাপ দেখার। যদি বাংলাদেশ থাকতো অনেক কিছু অ্যানালাইসিসে যাইতাম, কীভাবে বাংলাদেশ জিতবে, কীভাবে কোন খেলা জিততে হলে কী হবে না, অনেক কিছু ছিল।
বিশ্বকাপের প্রথম দিনে আয়োজকরা টের পেয়েছে দর্শকদের অনাগ্রহের বিষয়। ভারতে প্রায় খালি গ্যালারি নিয়েই হয়েছে টাইগারদের পরিবর্তে খেলা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কাতে দর্শক না পেয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে দেয়া হয় টিকিট ছাড়াই ম্যাচ দেখার সুযোগ। বাংলাদেশ থাকলে দৃশ্যটা ভিন্ন হতে পারত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। শ্রীলঙ্কায় যে মাঠে খেলাগুলি হবে, শ্রীলঙ্কায় যখন খেলা হবে দর্শক তখন বেশি থাকে। এছাড়া আমার মনে হচ্ছে দর্শকের সংখ্যাটা যদি ইন্ডিয়া পাকিস্তান এরকম না হয়, দর্শক পাওয়াটা টাফ হয়। ওইটা সবাই জানে মোটামুটি। এটা বাংলাদেশে হলেও কিন্তু সেম হতো, বাংলাদেশে খেলা হলে দর্শক বেশি পেতেন, বাট পাকিস্তানের হলেও ধরেন নেদারল্যান্ড স্কটল্যান্ডের খেলা, সেটা কিন্তু দর্শক পেতেন না। বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও খেলা থেমে নেই টাইগারদের। অদম্য টি-20 কাপে ব্যস্ত সময় পার করছে 3টি দল। রান ও প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচগুলো হচ্ছে জমজমাট। তবে দলে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপে না যেতে পারার ক্ষতে প্রলেপ দিতে পারবে এই টুর্নামেন্ট, প্রশ্ন ছিল হাসিবুল শান্তর কাছে। ওয়ার্ল্ড কাপ এটার সাথে তুলনা করা তো যায় না কোনো কিছুর সাথে। তারপরে ধরেন ইস্যু হলো যে ন্যাশনাল টিম যারা যেতেন, যারা চান্স পেয়েছিলেন, তাদের একটা আর্থিক ইয়ে ছিল, বা আর্থিকটা আমি অত বড় করে ধরবো না, কারণ ন্যাশনাল টিম এরকম ইভেন্টে ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় না খেলাটা স্বাভাবিক। আমারও একটু খারাপ লাগতো, বাট কিছু করার নেই। বিশ্বকাপ না খেলতে পারার ক্ষতে প্রলেপ দেয়া হয়তো সম্ভব নয়, তবে খেলার থেকেও দেশ বড়। জাতীয় কোনো সিদ্ধান্তে একমত হতে পারাটাই সার্থকতা। আর বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত রেখে যা করেছে বাংলাদেশ সরকার তথা বিসিবিও। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরো একবার। ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ধর্মের নামে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মা বোনদের বিভ্রান্ত করার অভিযোগ তারেক রহমানের। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকারের ঘোষণা জামায়াত আমিরের। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। প্রচারের শেষ সময় দেশ জুড়ে সভা সমাবেশ ও গণসংযোগ তুঙ্গে। জাতির উদ্দেশ্যে নাহিদের ভাষণ। ঢাকা 18 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী পরিবেশকে ইসি সন্তোষজনক বললেও আগের চেয়ে বেশি সহিংসতার আশঙ্কা বিশ্লেষকদের। শক্ত অবস্থানের তাগিদ। নির্বাচন সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত ঘোষণা। আন্দোলনে জড়িত থাকায় 14 কর্মচারী সাময়িক বরখাস্ত। পোস্টারের ব্যবহার না থাকলেও নির্বাচনী প্রচারণায় বড় পরিবর্তন। বেড়েছে ব্যানার, পোস্টার, লিফলেটের চাহিদা। ছাপাখানায় কর্মচারীদের বাড়তি চাপ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে থেকে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।